টার্গেট পুলিশ এক্সাম আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম 2024কে লক্ষ্য রেখে আমরা আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে এক ঝলকে সিরিজের মাধ্যমে টোটাল 1000 জিকে তোমাদের প্রোভাইড করব এই কথা বলেছিলাম। সেই জায়গা থেকে আমরা আমাদের আজকের ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম 2024-এর জন্য এক ঝলকে সিরিজের মাধ্যমে সেট 11 নিয়ে এসেছি। আমরা সেট 11-এর প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখবো, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের স্ট্রিকি মনে হবে অবশ্যই সেই জায়গাটা গিয়ে আরেকবার পড়ে নেবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে এই জায়গাগুলো থেকে প্রশ্ন এলে তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা 11 সেটের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেটা আমরা দেখব। আজকের সেটের প্রথম প্রশ্ন, ইউএনওর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কে নন? অর্থাৎ এই দেশগুলোর মধ্যে কোন দেশটা ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার পার্মানেন্ট মেম্বার কে নন? অপশন এ ফ্রান্স, বি রাশিয়া, সি জার্মানি অ্যান্ড ডি চীন। আমি প্রত্যেককেই বলি, স্ট্যাটিক জিকে শুধুমাত্র মুখস্থ করলে যেরকম হবে না, এর সঙ্গে প্র্যাকটিস করতে হবে। তার সাথে সাথে আরেকটা কথাও বলি সবাইকে, ছাত্রদের, সেটা হচ্ছে প্রতিটি স্ট্যাটিক জিকে পারলে তোমরা কোনো নির্দিষ্ট ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করে রাখবে। এইখানে নিরাপত্তা পরিষদে কে সদস্য নয়, অর্থাৎ নিরাপত্তা পরিষদে যে সদস্য কতজন আছে সেটা মনে রাখার একটা ট্রিক্স তোমাদের আমি বলে রাখবো। আমরা জানি বা এটা আমরা মুখস্থ করে নেব, নিরাপত্তা পরিষদ ইউএনও নিরাপত্তা পরিষদের একটা ইম্পর্টেন্ট দেশ বা অন্যতম দেশ হলো, স্থায়ী সদস্য দেশ হলো ফ্রান্স। এই ফ্রান্সটা মনে রাখতে পারলেই আমরা পুরোপুরি এই বিষয়টা মনে রাখতে পারবো। এখান থেকে মনে রাখবো এফ ফর ফ্রান্স, আর ফর রাশিয়া, এ ফর আমেরিকা অর্থাৎ ইউএসএ, এন ফর নো অর্থাৎ কিছুই নয়, সি ফর চায়না অ্যান্ড ই ফর ইংল্যান্ড, ইংল্যান্ড বলতে ইউকে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চায়না এবং ইউকে, তার মানে টোটাল 5টা মেম্বার রয়েছে যারা ইউএনওর সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। অর্থাৎ দেশ বললে কটা বললে 5টা হবে। তাহলে আমরা এখানে যদি অপশনগুলো দেখি, অপশন এ রয়েছে ফ্রান্স, ফ্রান্স অবশ্যই হবে। রাশিয়া, রাশিয়া আছে। জার্মানি এবং চীন, তাহলে বুঝতে পারছি চীনও আছে, তাহলে রাইট আনসার অপশন সি জার্মানি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা ছিল অপশন এ নগরকেন্দ্রিক, বি গ্রাম্য কেন্দ্রিক, সি যাযাবর পশুপালক অ্যান্ড ডি সবকটি। সিন্ধু সভ্যতার বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো ছিল, বিশেষত হরপ্পা এবং মহেঞ্জোদারোর, সেগুলো মুখস্থ করতেই হবে এবং বিভিন্ন আবিষ্কৃত যে সাইটগুলো আছে তার বিভিন্ন যে ফিচার্স সেগুলোও মুখস্থ করতে হবে। কারণ সিন্ধু সভ্যতা থেকে প্রতিটি পরীক্ষায় একটা স্ট্যাটিক জিজ্ঞাসায় প্রশ্ন আসবেই। আমরা সিন্ধু সভ্যতার যে বৈশিষ্ট্য, তার প্রধান বৈশিষ্ট্য ছিল সিন্ধু সভ্যতাতে একটা প্রপার আরবানাইজেশন দেখা গিয়েছিল, অর্থাৎ নগরের যে সুন্দর বৈশিষ্ট্য সেটা দেখা গিয়েছিল। সেখানে সুন্দর ড্রেনেজ প্যাটার্ন ছিল, সেখানে রাস্তা ছিল, রাস্তার পাশে ড্রেনেজ ছিল, এই যে বিষয়গুলো। এবং সেখানে গ্রাম্যকেন্দ্রিক নয় এবং যাযাবর বা পশুপালক যেটা, সেই জীবনও কিন্তু সিন্ধু সভ্যতার যে জীবন সেটা নয়। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার, নগর কেন্দ্রিক আরবানাইজেশনের যে ব্যাপারটা সেটা ছিল সিন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সেটা দেখা গিয়েছিল। নেক্সট আমরা 3 নম্বর একটি প্রশ্ন, জেনারেল সায়েন্সের প্রশ্ন আলোচনা করব। বীজের সুপ্তদশা ভাঙতে কোন হরমোন সাহায্য করে? অর্থাৎ বীজ যখন থাকে সেটা থেকে পুনরায় গাছের জন্ম হবে, সেই জায়গায় কোন হরমোন ব্যবহার করা হয়? অপশন এ অক্সিন, বি জিব্বেরেলিন, সি ন্যাপথোকুইনন অ্যান্ড ডি অ্যাসিটিক অ্যাসিড। আমাদের এই কোশ্চেন সেট যখন আমরা আলোচনা করি তখন আমাদের সেটের দুটো বিশেষ বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে আমরা প্রপার অপশন ধরে আলোচনা করি এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু ট্রিক্স আলোচনা করি। ফলে তোমরা যারা আমাদের চ্যানেলগুলো দেখছো তারা অবশ্যই ট্রিক্সগুলো বা এক্সপ্লেনেশনগুলো শুনে নেবে, তাহলে এই জায়গা থেকে অন্য প্রশ্ন এলেও তোমাদের উত্তর করতে সুবিধা হবে। আমরা যদি অপশনগুলো দেখি, প্রথমেই আছে অক্সিন। অক্সিন একটা আমরা জানি যে উদ্ভিদ হরমোন। মূলত অক্সিনের যে কাজ, অক্সিন যেটা করে সেটা হচ্ছে বীজহীন ফল উৎপাদন, এই সমস্ত বিষয়ে সাহায্য করে। 3 নম্বর যেটা রয়েছে ন্যাপথোকুইনন। ন্যাপথোকুইনন হচ্ছে ভিটামিন কে যেটা রয়েছে সেই রাসায়নিক গ্রুপের, ন্যাপথোকুইনন গ্রুপের হচ্ছে ভিটামিন কে। আমরা যেমন ভিটামিন B1, B12, B6 এরকম দেখেছি, তেমনি K1, K2 এই ধরনের ভিটামিনও দেখা যায় এবং তার যে বিভিন্ন নাম, মূলত এটা ন্যাপথোকুইনন, ফাইলোকুইনন এই ধরনের নাম হয়। অর্থাৎ ন্যাপথোকুইনন মানে আমরা বুঝতে পারবো এটা ভিটামিন কে রাসায়নিক নাম বা এই রাসায়নিক গ্রুপের হচ্ছে ভিটামিন কে। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড, এটা তো একটা অ্যাসিড আমরা বুঝতেই পারছি এবং যেটার বাজার চলতি নাম, এখান থেকে প্রশ্ন আসে ভিনিগার। অর্থাৎ যেটা ভিনিগার হিসেবে ব্যবহার করা হয় সাদা রঙের জিনিস এবং যেটা
কোনো কিছু জিনিসকে সহজে রান্না করার জন্য বা সেটাকে নরম করার জন্য যেগুলো রান্না করা ব্যবহার করা হয় ভিনিগার, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন তো আমি একটু আগে আলোচনা করলাম যে মূলত বীজহীন ফুল উৎপাদন এক্ষেত্রে সাহায্য করে। আর জিব্বেরেলিন হচ্ছে জীবের সুপ্তদশা ভাঙতে সাহায্য করে যে জিব্বেরেলিন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 4 নম্বর জিওগ্রাফির একটা কোশ্চেন, রিভার রিলেটেড। অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল কী নামে পরিচিত? অপশন এ রুদ্রপ্রয়াগ, বি কর্ণপ্রয়াগ, সি দেবপ্রয়াগ অ্যান্ড ডি বিষ্ণুপ্রয়াগ। এই ধরনের যে প্রয়াগগুলো রয়েছে মূলত 5টি প্রয়াগ তোমাদের মুখস্থ করতে হবে এবং অবশ্যই 5টি প্রয়াগের মধ্যে এলাহাবাদ যেটা রয়েছে প্রয়াগরাজ, যেখানে গঙ্গা অর্থাৎ ভাগীরথী এবং যমুনা যেটা মিলিত হয়েছে সেই জায়গাটা, সেটাও মুখস্থ করতে হবে। আমি বললাম ট্রিক্স প্রতিটা ক্ষেত্রে আমি চেষ্টা করি বানানোর এবং সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করার। এই প্রয়াগগুলো কোথায় কী মিলিত হয়েছে এটা নিয়ে আমি একটা ট্রিক্স বানিয়েছিলাম এবং তোমাদের চ্যানেলে শেয়ারও করেছিলাম। আমরা জানি যে অলকানন্দ নদীটা এইভাবে প্রবাহিত হয়েছে এবং কোনো একটা জায়গায় এসে ঠিক এই জায়গায় জাস্ট ম্যাপ ওয়াইজ নয়, ফ্লো ম্যাপ হিসাবে ভাবো, এই জায়গায় যদি দেবপ্রয়াগ হয়, দেবপ্রয়াগ ঠিক তার আগে আরও অনেকগুলো প্রয়াগ আছে। ঠিক এই দিক থেকে অর্থাৎ ভাগীরথী যেদিকে প্রবাহিত হয়েছে সেটা ভাগীরথী, ঠিক তার পাশেই একটু আগে মন্দাকিনী রিভার প্রবাহিত হয়েছে এবং অলকানন্দার সঙ্গে মিলিয়ে, এটা হচ্ছে অলকানন্দা রিভার। মেন যে ব্রাঞ্চ সেটা হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দা যখন প্রবাহিত হয়ে আসছে সেখানে বিভিন্ন প্রয়াগ সৃষ্টি হয়েছে এবং এই পরবর্তী ক্ষেত্রে ভাগীরথী যমুনার সঙ্গে মিলিত হচ্ছে এবং সেটা হচ্ছে এলাহাবাদের প্রয়াগরাজ যেটা। তাহলে আমরা যদি মুখস্থ করতে পারি, একটা ট্রিক্স তোমাদের বলেছিলাম যে বিষ্ণু ঢালি কর্ণের পিণ্ড মন্দাকিনী রুদ্রকে দিল, এইটা মনে রাখতে বলেছিলাম। তাহলে বিষ্ণু ঢালি অর্থাৎ এই যে বিষ্ণু ঢালি এখান থেকে মনে রাখবো, মানে বিষ্ণু ঢালি মানে একজনের নাম, যার পদবী ঢালি, নাম বিষ্ণু। এই যে বিষ্ণু ঢালি থেকে মনে রাখবো ধলি গঙ্গা মিলিত হচ্ছে এইখানে, এর নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, ধলি গঙ্গা। একটু কি বললাম কর্ণের পিণ্ড, অর্থাৎ কর্ণ থেকে মনে রাখবো কর্ণপ্রয়াগ। এই যে কর্ণপ্রয়াগ ঠিক এই জায়গা থেকে পিণ্ডারি গঙ্গা আসছে দিয়ে মিলিত হচ্ছে, এর নাম হচ্ছে কর্ণপ্রয়াগ এবং যে মিলিত হচ্ছে তার নাম হচ্ছে পিণ্ডারি গঙ্গা। এবং এই মেন স্ট্রিমটা হচ্ছে অলকানন্দা, এটা মনে রাখতে হবে, মেন স্ট্রিমটা অলকানন্দার স্ট্রিম। এরপরে যেটা আমরা বললাম মন্দাকিনী রুদ্রকে দিল, অর্থাৎ মন্দাকিনী রুদ্র মানে রুদ্রপ্রয়াগ এই দিক থেকে আসছে ভাগীরথীর ঠিক প্যারালালে, যার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ এবং নদীটার নাম হচ্ছে মন্দাকিনী। তো মন্দাকিনী এবং অলকানন্দার মিলনস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর একই রকমভাবে দেবপ্রয়াগ হচ্ছে এই যে অলকানন্দা এলো এই পর্যন্ত এবং এই দিক থেকে এলো ভাগীরথী, অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী যেখানে মিলিত হলো সেটা হলো দেবপ্রয়াগ। তাহলে আজকের উত্তর হবে অপশন সি দেবপ্রয়াগ, অলকানন্দা এবং ভাগীরথীর মিলনস্থল দেবপ্রয়াগ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি জওহরলাল নেহেরু অ্যান্ড ডি বি আর আম্বেদকর। এটা খুব ইজি কোশ্চেন এবং এটা স্ট্যাটিক জিকে, এটা বোঝানোর কিছু নেই। প্রত্যেকেই আমরা জানি যে ভারতীয় সংবিধান অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় অপশন ডি বি আর আম্বেদকরজি, এবং তিনি ছিলেন ভারতীয় সংবিধান যখন তৈরি হয় তার যে খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি, অর্থাৎ বিভিন্নভাবে যে সংবিধান লেখা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছিল, সেই খসড়া কমিটির অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এখান থেকে প্রশ্ন আছে ড্রাফট কমিটির চেয়ারম্যান কে ছিল, তখন হবে বি আর আম্বেদকর। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, অর্থাৎ হাই পিক অফ হিমালয় যেটা ভারতে আছে? অপশন এ মাউন্ট এভারেস্ট, বি গডউইন অস্টিন, সি মাকালু অ্যান্ড ডি কাঞ্চনজঙ্ঘা। আমরা যদি এর লোকেশনগুলো দেখি তাহলে আমরা দেখব প্রথমেই মাউন্ট এভারেস্ট, এটা আমরা জানি নেপালে আছে, মাকালু এটাও নেপালে আছে, গডউইন অস্টিন যেটা সেটা রেঞ্জ হিসেবে ভাবলে কারাকোরাম রেঞ্জে আছে, এবং যেটা আছে বর্তমানে পক অর্থাৎ পক অকুপাইড কাশ্মীর যেটা সেই জায়গায় রয়েছে ডিসপিউটেড এরিয়া, এবং কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারছি রাইট আনসার হবে অপশন ডি কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কারণ আমরা জানি যে ফার্স্ট হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, 2 নম্বর হচ্ছে গডউইন অস্টিন এবং 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু যেহেতু ভারতে অবস্থিত বলেছে তার রাইট আনসার হবে সি কাঞ্চনজঙ্ঘা। তবে বেশিরভাগ পরীক্ষাতে কাঞ্চনজঙ্ঘায় উত্তর নেয়, তবে কারো যদি মনে হয় যে গডউইন অস্টিনটাও ভারতের সীমারেখার মধ্যে আছে যদিও সেটা ডিসপুটেড এরিয়া, সেক্ষেত্রে অপশন থেকে তোমরা উত্তর করতেই পারো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ পরীক্ষায় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বললে কাঞ্চনজঙ্ঘাটাকে উত্তর করা হয় বা উত্তর নেয়। নেক্সট 7 নম্বর ইন্ডিয়ান ইকোনমির প্রশ্ন, ভারতের অর্থনীতি কোন ধরনের, ভারতের যে অর্থনীতি চলছে সেটা কোন ধরনের, কোন নীতিকে ফলো করা হয়? এ সমাজতান্ত্রিক অর্থনীতি, বি ধনতান্ত্রিক অর্থনীতি, সি মিশ্র অর্থনীতি অ্যান্ড ডি কেন্দ্রীয় অর্থনীতি। আমরা জানি মূলত 3 ধরনের অর্থনীতি আছে, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্ট মানে হচ্ছে এখানে প্রাইভেট ব্যাপারটা থাকবে না, প্রাইভেট মানে নিজস্ব, আর পাবলিক মানে সরকার। ইকোনমির ক্ষেত্রে পাবলিক মানে মনে রাখতে হবে সরকার,
আর সমস্ত সম্পত্তি সরকারের, সমস্ত বিষয় সরকারের, সমস্ত হসপিটাল সরকারের, বাস সরকারের, সমস্ত ব্যবসা সরকারের, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে পাবলিক আর সমাজতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক মানে হচ্ছে সবই প্রাইভেট, অর্থাৎ পাবলিক বলে কিছু থাকবে না, কিছু সামান্য থাকতে পারে, আলাদা ব্যাপার। অর্থাৎ 51%টা প্রাইভেটের হয়ে যাবে, অর্থাৎ প্রাইভেট যেটা করবে সেটাই হবে। এবং এখানে যে বাজারে যে ডিমান্ড পলিসি যেগুলো হবে সেগুলো বাজারের চাহিদা সেই অনুযায়ী হবে, সরকার হস্তক্ষেপ করবে না। হঠাৎ করে কোনো জিনিসের দাম বেড়ে গেল, সঙ্গে সঙ্গে সরকার বলল যে না ওই জিনিসের দামটা কমিয়ে দাও, বা এই জিনিস উৎপাদন করা যাবে না, এই জিনিসটা এখন উৎপাদন করতে হবে, এই ব্যাপারটা সেটা কিন্তু হবে না। আর যে চাহিদা তার উপর নির্ভর করে চলবে। কেন্দ্রীয় অর্থনীতি অনেকটা এই যে সোশিয়ালিস্ট প্রথমে যেটা বললাম, অর্থাৎ সেন্ট্রালাইজ, অর্থাৎ সরকার যে আছে কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রে যে সে পুরো কন্ট্রোল করবে সেটা নয়। ভারতের অর্থনীতি মূলত মিশ্র, অর্থাৎ কিছুটা পাবলিক আছে, কিছুটা অর্থাৎ পাবলিক হসপিটাল যেমন আছে প্রাইভেট হসপিটালও আছে, পাবলিক যেমন ট্রান্সপোর্ট আছে প্রাইভেট ট্রান্সপোর্ট আছে, পাবলিক বিজনেস আছে প্রাইভেট বিজনেস আছে, অর্থাৎ দুটো নিয়েই চলে, অর্থাৎ অপশন সি মিক্সড ইকোনমি। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা যুক্ত ছিলেন, অর্থাৎ বিরসা মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ সিপাহী বিদ্রোহ, বি মুন্ডা বিদ্রোহ, সি সাঁওতাল বিদ্রোহ, অ্যান্ড ডি ওঁরাও বিদ্রোহ। এই ধরনের যে বিদ্রোহগুলো হয়েছিল মূলত পিসেন্ট মুভমেন্ট, সেগুলো মুখস্থ করতে হবে এবং তাদের নেতা এবং সালটা। সিপাহী বিদ্রোহ আমরা জানি যে ইম্পর্টেন্ট 1857, যাকে মহাবিদ্রোহ বলা হয়। এই যে সিপাহী বিদ্রোহের বিভিন্ন নেতা ছিল, এখান থেকে মুখস্থ করতে হবে যে কোন জায়গা থেকে কে নেতৃত্ব দিয়েছিল, অর্থাৎ যেমন কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব, ঠিক দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বকত খান সাহেব, এই ধরনের প্রশ্ন আসে। আর মুন্ডা বিদ্রোহ, যেটা মুন্ডা বিদ্রোহ আমি আলোচনা করলাম, মূলত হয়েছিল 1900 সালে এবং এর নেতা ছিলেন বিরসা মুন্ডা। সাঁওতাল বিদ্রোহ আমরা জানি সিপাহী বিদ্রোহের সমসাময়িক, এখানে সিধু কানু এই ধরনের নেতৃত্ব দিয়েছিলেন। আর ওরাও বিদ্রোহ হয়েছিল 1914 সালে, এখান থেকে প্রশ্ন আসে যে ওরাও বিদ্রোহের নেতৃত্ব কে দেন, তখন হবে ইয়াত্রা ভগত বা টানা ভগত, দুজন আলাদা। মূলত এই যে টানা ভগত তিনি শুরু করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে ইয়াত্রা ভগত যিনি, তিনি এটাকে আরও এগিয়ে নিয়ে যান আর কি। তাহলে আমরা বুঝতে পারছি বিরসা মুন্ডা হবে মুন্ডা বিদ্রোহ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা উক্তিতে এলাম, বেদের যুগে ফিরে যাও, উক্তিটি কার? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি দয়ানন্দ সরস্বতী, সি স্বামী বিবেকানন্দ, অ্যান্ড ডি অরবিন্দ ঘোষ। এই ধরনের উক্তিগুলো খুব ইম্পর্টেন্ট। গো ব্যাক টু বেদাস, এটা আমরা বুঝতেই পারছি, রাইট অ্যান্সার অপশন বি দয়ানন্দ সরস্বতী। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বোঝার কিছু নেই। নেক্সট এলাম যে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর কোনটি, অর্থাৎ আর্থ যে অ্যাটমসফিয়ার রয়েছে সেই অ্যাটমসফিয়ারের সব থেকে নিচের স্তর কোনটা? এই স্তরগুলো থেকে প্রশ্ন আসে যে ট্রোপোপোজ কাকে বলে, কোন জায়গায় এরোপ্লেন চলে, কোন জায়গা থেকে বৃষ্টি হয়, ওজোনোস্ফিয়ার কোন জায়গায় কোন স্তরে রয়েছে, এইগুলো। তাহলে আমরা যদি সব থেকে নিচের স্তরটা দেখি, আমরা যদি আলোচনা করি, দেখব ট্রোপোস্ফিয়ার, টাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার এইভাবে পরপর আছে এবং শেষে গিয়ে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারটাকে অনেকে আবার কোনো স্ফিয়ার বলে গণনা করে না, এটাকে বলা হয় যে এই অ্যাটমসফিয়ারের পরের যে অংশ মহাশূন্য সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। যাই হোক, তাহলে বায়ুমণ্ডলের সঙ্গে নিচের স্তর বলেছে, তাহলে আমি একটু আগে আলোচনা করলাম, প্রথমে যে ট্রোপোস্ফিয়ার, টাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার পরপরই আছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। এই স্ফিয়ারগুলো মুখস্থ করতে হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? এই ধরনের টার্মগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে পড়ে রাখবে। এই ধরনের টার্ম প্রথম কে কয়েন করেছিল এগুলো। প্রথম অপশন চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর মেন্ডেল, সি ক্যারোলাস লিনিয়াস, অ্যান্ড ডি আর্নেস্ট হ্যাকেল। চারটে নামই খুব ইম্পর্টেন্ট, এই চারটে নাম থেকে বহুবার প্রশ্ন এসছে, ডাব্লিউবিতে প্রশ্ন এসছে। চার্লস ডারউইন আমরা জানি মূলত যেটা করেছিল ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ যে অভিব্যক্তিবাদ, সেখানে বলেছিল প্রাকৃতিকভাবেই ন্যাচারালভাবেই মানুষের মধ্যে অভিব্যক্তি হবে। গ্রেগর মেন্ডেল যেটা, সেটা আমরা জানি যে হেরিডিটি, বংশগতি, অর্থাৎ কোনো একটা প্রজন্ম কী হলে পরবর্তী প্রজন্মে কী হবে সেই হেরিডিটির কথা বলেছিল। ক্যারোলাস লিনিয়াস নামকরণ, অর্থাৎ নোমেনক্লেচার যেটা, কারণ আমরা জানি যে বিভিন্ন যে গণ এবং প্রজাতির যে নামকরণ হয়, তাদের মানুষের ক্ষেত্রে হোমো স্যাপিয়েন্স, স্যাপিয়েন্স বা এই ধরনের কিছু, সেই নোমেনক্লেচার প্রথম বলেছিলেন ক্যারোলাস লিনিয়াস, এবং তার যে বিভিন্ন নিয়ম হবে, ইটালিক অক্ষর লিখতে হবে বাকি এসব বিষয়। আর আর্নেস্ট হ্যাকেল প্রথম এই ওয়ার্ডটি ইউজ করেন ইকোলজি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম মহাকাশচারী কে, অর্থাৎ প্রথম পেসে কে গিয়েছিলেন? অপশন এ নীল আর্মস্ট্রং, বি ইউরি গাগারিন, সি রাকেশ শর্মা, অ্যান্ড ডি এডুইন অলড্রিন। মহাকাশচারী প্রথম আর প্রথম চাঁদে কে গিয়েছিল, এই জায়গাটি ইম্পর্টেন্ট এবং সালটাও ইম্পর্টেন্ট। আমরা যদি নীল আর্মস্ট্রংয়ের কথা দেখি, তিনি হচ্ছেন প্রথম চাঁদে পা রেখেছিলেন, এবং তার সঙ্গে যিনি ছিলেন তিনি হচ্ছেন এডুইন অলড্রিন। দুজনেই গিয়েছিলেন, কিন্তু প্রথম পা রেখেছিলেন বলা হয় নীল আর্মস্ট্রংকে 1969 সালে, এবং সেই সময়ই ছিলেন এডুইন অলড্রিন তার সঙ্গী, তার কিছুক্ষণ বাদ চাঁদে গিয়েছিলেন। রাকেশ শর্মা হচ্ছে ভারতের রেসপেক্টে প্রথম মহাকাশে গিয়েছিল 1984 সালে, ভারতীয় হিসাবে যদি কেউ বলে। আর ইউরি গ্যাগারিন তিনি প্রথম মহাকাশে গিয়েছিলেন 1961 সালে রাশিয়ার হয়ে। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার, ইউরি গ্যাগারিন। ভারতের ক্ষেত্রে প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা এবং চাঁদের ক্ষেত্রে নীল আর্মস্ট্রং।
নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? অপশন এ রিক্টার স্কেল, বি পাইলোমিটার, বি বোলোমিটার অ্যান্ড সি সিসমোগ্রাফ। এটা হবে পাইরোমিটার। আমরা যদি অপশনগুলো দেখি তাহলে দেখবো এই যে পাইরোমিটার রয়েছে, এটা মূলত নির্ণয় করা হয় রেডিয়েশন, অর্থাৎ বিকীর্ণ তাপের যে পরিমাণটা সেই রেডিয়েশনটা। আর বোলোমিটারটাও ঠিক রেডিয়েশন, কিন্তু রেডিয়েশনটা অনেকটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে জিনিসভাবে মাপা হয় সেটা হচ্ছে বোলোমিটার, আর শুধু রেডিয়েশন যেটা সেটা হচ্ছে পাইরোমিটার। আর রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্প মাপা হয়, আর রিক্টার স্কেলটা যে যন্ত্রে থাকে সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র, অর্থাৎ ভূমিকম্প মাপার যন্ত্রের নাম অপশন ডি সিসমোগ্রাফ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? অপশন এ 2রা ফেব্রুয়ারি, বি 3rd ফেব্রুয়ারি, সি 4th ফেব্রুয়ারি অ্যান্ড ডি 5th ফেব্রুয়ারি। আমি বলেছিলাম দিবসগুলো যখন তোমরা মুখস্থ করবে তার কারণটা মনে রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। আমরা তোমাদের আলোচনা করেছিলাম র্যামসার সাইট আলোচনা করতে গিয়ে 1971 সালে বিভিন্ন জলাভূমি সংরক্ষণের জন্য ইরানের র্যামসার শহরে একটা কনভেনশন হয়, এবং যেটাকে বলা হয় র্যামসার কনভেনশন। এবং সেই র্যামসার কনভেনশনেই র্যামসার সাইটগুলোকে এবারে সংরক্ষণ করা হয় বলে ঠিক করা হয়। যেহেতু সেটা হয়েছিল 1971 সালে 2রা ফেব্রুয়ারি, ফলে পরবর্তী ক্ষেত্রে এই দিনটাকেই বিশ্ব জলাভূমি দিবস বলে মান্যতা দেওয়া হয়, অর্থাৎ অপশন এ ইজ রাইট অ্যান্সার 2রা ফেব্রুয়ারি। 15 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, দক্ষিণ পূর্ব ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ কোনটি? অর্থাৎ ফ্রেশ ওয়াটার যেটা হ্রদ লার্জেস্ট, অবশ্যই এটা সাউথ ইস্ট ইন্ডিয়া সেখানে। অপশান এ লোকটক হ্রদ, বি গুরুমুখী হ্রদ, সি সাংপো হ্রদ অ্যান্ড ডি দীপর হ্রদ। সবকটা লেখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাউথ ইস্ট ইন্ডিয়াতে রয়েছে। মূলত স্বাদু জলের বৃহত্তম হ্রদ যদি দক্ষিণ পূর্ব ক্ষেত্রে বলে সেটা হবে লোকটক হ্রদ, যেটা আছে মণিপুরে। আমি একটু আগে আলোচনা করেছিলাম মণিপুরে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা হ্রদ এই লোকটক হ্রদ। যাই হোক, আজকে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।